রচনা তার শাশুড়ি মা বিমলা দেবী এবং স্বামী প্রীতমের সঙ্গে বাস করে। সবেমাত্র কিছুদিন হয়েছে তাদের বিয়ে হয়েছে, তাই নতুন বৌমা চেষ্টা করে যাতে সবসময় শাশুড়ি মায়ের মন রেখে কাজ করা যায়। কিন্তু সে যতই যাই করুক না কেন, কিছুতেই সে তার শাশুড়ি মায়ের মন জয় করতে পারে না, কারণ সে একেবারেই তার শাশুড়ি মায়ের পছন্দ মতো খাবার রান্না করতে পারে না। এমনিতে রচনার হাতে রান্নার স্বাদ কিন্তু খারাপ নয়, কিন্তু সেই রান্নার স্বাদ তার শাশুড়ি মায়ের মনের মতো হয় না, তাই রচনা সবসময় মন মরা করে বসে থাকে। একদিন সে বসে বসে ভাবে কিভাবে সে তার শাশুড়ি মায়ের পছন্দ মতো খাবার রান্না করতে পারবে। সেই সময় তার শাশুড়ি মা তাকে ডাক দেয়। কি ব্যাপার বৌমা, আজকে বেলা 10টা বেজে গেল, কিন্তু তুমি এখনো দুপুরের খাবার রান্না করার জন্য রান্নাঘরে গেলে না কেন? আজকে আমার পনিরের তরকারি আর গরম গরম ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে। তুমি পনিরের তরকারি আর ফ্রাইড রাইস রান্না করা শুরু করে দাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি আপনার পছন্দ মতো পনিরের তরকারি আর ফ্রাইড রাইস রান্না করে নিয়ে আসছি। আমাকে আমার মা খুব ভালো মতো ফ্রাইড রাইস রান্না করা শিখিয়ে দিয়েছিল। সে আমার জানা আছে, তোমার মা তোমাকে কত ভালো রান্না করতে শিখিয়েছে, কারণ যখনই তুমি রান্না করো কোনো খাবারে নুন বেশি কিংবা কোনো খাবারে ঝাল বেশি হয়ে যায়, কিংবা আবার কোনো খাবারে নুন ঝাল একদমই থাকে না। তাই এসব কথা বলে আমাকে কোনো লাভ নেই। আগে রান্না করো, তারপর খেয়ে বুঝবো তুমি কেমন রান্না করেছো। সবসময় শাশুড়ি মায়ের মুখে এরকম ঋণাত্মক মানসিকতার কথাবার্তা শুনি রান্নার প্রতি রচনার আস্তে আস্তে মন উঠে যেতে শুরু করে। কিন্তু তবুও সে তার শাশুড়ি মায়ের পছন্দ মতো খাবার রান্না করার জন্য হাল ছাড়ে না। সে রান্নাঘরে গিয়ে তার শাশুড়ি মায়ের জন্য গরম গরম পনিরের তরকারি এবং তার সঙ্গে ফ্রাইড রাইস রান্না করা শুরু করে। সে যখন পনিরের তরকারি রান্না করে সেই সময় কিছুদিন আগে আমি যখন পনিরের তরকারি রান্না করেছিলাম তখন আমি বেশি ঝাল দিয়ে ফেলেছিলাম, আর পনিরের তরকারিটা একেবারে লাল হয়ে গিয়েছিল। তাই জন্য মনে হয় শাশুড়ি মা খেয়ে পছন্দ করেনি। তবে আজকে আমি পনিরের তরকারিতে বেশি ঝাল দেব না, বরঞ্চ মিষ্টি মিষ্টি দই পনির রান্না করব। এই বলে রচনা বেশ কাজু বাদাম দিয়ে কিশমিশ দিয়ে মিষ্টি মিষ্টি করে দই পনিরের তরকারি এবং তার সঙ্গে ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করে। আর সকলে মিলে যখন দুপুরবেলা খাবার টেবিলে একত্রিত হয় তখন বৌমা সবাইকে পনির এবং ফ্রাইড রাইস পরিবেশন করে দেয়। বাহ রচনা, তুমি তো পনিরের তরকারিটা দারুণ রান্না করেছো। আমি এরকম পনিরের তরকারি আগে কখনো খাইনি। বেশ মিষ্টি মিষ্টি খেতে হয়েছে, আর ফ্রাইড রাইসের সাথে তরকারি মাখিয়ে খেতে খুব ভালো লাগছে। হ্যাঁ, আজকে আমি একটু পনিরের তরকারিটা অন্যরকম ভাবে রান্না করেছি। ইউটিউবে আমি এই রান্নার রেসিপিটা দেখেছিলাম। মা, পনিরের তরকারিটা খেতে ভালো হয়েছে তো? ছি, এটা পনিরের তরকারি হয়েছে? আমি পনিরের তরকারি খাচ্ছি নাকি সন্দেশ খাচ্ছি কিছুই বুঝে উঠতে পারছি না। রান্নাতে আবার কেউ কখনো এত মিষ্টি দেয়, তার সাথে আবার মিষ্টি মিষ্টি ভেজিটেবল ফ্রাইড রাইস। তুমি জানো না ভেজিটেবল ফ্রাইড রাইস এমনিতেই মিষ্টি হয়, তার সাথে ঝাল ঝাল পনিরের তরকারি রান্না করতে হয়। একদম তুমি রান্না করতে পারোনি। তোমার হাতের রান্নার স্বাদ মোটেই ভালো নয়। আমার খাওয়ার ইচ্ছাটাই একেবারে মরে গেল। বিমলা দেবীর এই কথা শুনে রচনার খুবই খারাপ লাগে, কারণ সে তার শাশুড়ি মায়ের মন জয় করার জন্য খুবই কষ্ট করে রান্না বান্না করেছিল। কিন্তু মা, এর আগের দিন আমি পনিরের তরকারিতে ঝাল দিয়েছিলাম বলে আপনি তখন বলেছিলেন পনিরের তরকারিতে নাকি কেউ অত ঝাল দেয় না। সেই জন্যই তো আজকে আমি মিষ্টি মিষ্টি পনিরের তরকারি রান্না করেছি। আর আমি যা দেখছি, আমি যাই কিছু করি না কেন, আমি তো আপনার পছন্দের খাবার কিছুতেই রান্না করতে পারছি না। তুমি চাইলেও জীবনে কখনো আমার পছন্দের খাবার রান্না করতে পারবে না, কারণ আমি বাবার জন্মে এরকম মিষ্টি খাবার খাই না। আর তার আগের দিন তুমি যে পরিমাণে ঝাল দিয়েছিলে ওই পরিমাণ ঝালের তরকারি খেয়ে আমার পেটে সমস্যা হয়েছিল। কিন্তু তাই বলে তুমি যে আজকে এত মিষ্টি পনিরের তরকারি রান্না করবে সেটা আমি ভাবতেও পারিনি। রান্নাতে সবসময় মিষ্টি নুন পরিমাণ মতো দিতে হয়, তবেই ভালো খাবার রান্না করা যায়। এই বলে শাশুড়ি মা খাবার টেবিল ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে নিজের ঘরে চলে যায়। আর অন্যদিকে বৌমারও মন খারাপ হয়ে যায়। সে কোনো খাবার না খেয়েই নিজের ঘরে গিয়ে বালিশে মুখ চাপা দিয়ে কাঁদতে শুরু করে। আরে তুমি কান্নাকাটি করছো কেন? আমার মা একটু কড়া ভাষায় শাসন করেছে বলে তুমি এরকম ভাবে কান্নাকাটি করবে বোকাদের মতো? তুমি বিশ্বাস করো, তোমার রান্না সত্যিই ভালো হয়েছিল। অন্তত আমার তো খেতে ভীষণ ভালো লেগেছে। তুমি একদম আমার মন রাখার জন্য কথা বলবে না, কারণ আমি যাই করি না কেন কিছুতেই তোমার মা আমার কোনো কাজে সন্তুষ্ট হয় না। সবসময় আমার রান্না বান্নায় কোনো না কোনো খুঁত ধরতেই থাকে। তোমার মা যদি সবসময় এরকম করে তাহলে আমি কি করে মনে বল পাবো বলো তো? আমার আর ভালো লাগছে না। আরে সবে 1 মাসও হয়নি যে তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছো, তাই তোমার সবকিছু শিখতে সময় লাগবে। এত তাড়াতাড়ি যদি ভেঙে পড়ো তাহলে কি করে হবে? এই কথাটা তুমি তোমার মাকে গিয়ে বোঝাও। কোথায় তোমার মা নিজের মন পছন্দের রান্না বান্না আমাকে হাতে ধরে শিখিয়ে দেবে বা আমাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নেবে তা নয়। উনি সবসময় আমাকে বকা দিতে ব্যস্ত থাকেন। নতুন বউ বিয়ের পর শ্বশুর বাড়িতে অনেক স্বপ্ন নিয়ে আসে, কিন্তু তোমার মা আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিচ্ছে। প্রীতম কিছুতেই তার বউকে শান্ত করতে পারে না, ফলে সে কিছু না বলে নিজের কাজে চলে যায়। অন্যদিকে যতই দিন যেতে থাকে ততই শাশুড়ি মা বৌমাকে বকাবকির পরিমাণ বাড়িয়ে দেয়।
একদিন রচনা ভয়ে ভয়ে সকলের জন্য মটনের ঝোল এবং ভাত রান্না করে। সেই সময়, ইস, তুমি এরকম কাঁচা কাঁচা মটন রান্না করেছো কেন? তুমি মটনটা ভালো করে সিদ্ধ করোনি? আর এরকম কাঁচা কাঁচা আষ্টে গন্ধ বেরোচ্ছে কেন? তুমি একদম ভালো রান্না করতে পারো না। দয়া করে তুমি এবার রান্না বান্না শেখার জন্য একটা কোনো কুকিং ক্লাসে ভর্তি হয়ে যাও, না হলে আর হচ্ছে না। মা, আমি তো মটনটা ভালো করে সিদ্ধ করেছি, প্রেসার কুকারে মোট 5টা সিটি দিয়েছি, কিন্তু আপনাকে আমার রান্নার খুঁত ধরতেই হবে বলুন, সেই জন্য আপনি এমন কথা বলছেন। আপনার যদি এতই আমার রান্না খারাপ লাগে, তাহলে আপনি আপনার পছন্দ মতো খাবার নিজেই রান্না করেন না কেন? একেই তুমি রান্না বান্না করতে পারো না, তার উপর তুমি আবার আমার মুখে মুখে তর্ক করছো। আমি যখন নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছিলাম, তখন সবসময় আমার শাশুড়ি মাকে ওনার পছন্দ মতো খাবার রান্না করে খাইয়েছি, কিন্তু তোমার মধ্যে তো রান্না শেখার কোনো আগ্রহ নেই। তুমি একবারও বোঝার চেষ্টা করো না আমি কেমন খাবার খেতে ভালোবাসি। তুমি তো শুধু তোমার পছন্দ মতো খাবারই রান্না করো। এভাবে খাওয়া দাওয়া এবং শাশুড়ি মায়ের মন পছন্দের খাবার নিয়ে বৌমা আর কিছুতেই শাশুড়ি মায়ের সঙ্গে ঝামেলা করে পেরে ওঠে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন এক সবজিওয়ালা বিমলা দেবীর বাড়ির সামনে সবজি বিক্রি করতে আসে। সেই সময়, কাঁচা কাঁচা করলা কিনে নিন, কাঁচা কাঁচা করলা, তার সাথে পাকা পাকা পেঁপে। আজকে একদম তাজা তাজা সবজি নিয়ে এসেছি, তাই সবাই সবজি কিনতে চলে আসুন। তাজা তাজা সবজি, একেবারে টাটকা তাজা। এরকম তাজা তাজা সবজির কথা শুনি শাশুড়ি মা এবং বৌমা বাড়ির বাইরে বেরিয়ে আসে। আর বিমলা দেবী সবসময় তাজা তাজা পরিষ্কার সবজি কিনতে পছন্দ করে, তাই করলা এবং পেঁপে দেখে তার খুবই ভালো লাগে। আজকে তো বেশ ভালোই সবজি নিয়ে এসেছিস, আমাকে 1 কেজি মতো কাঁচা করলা দে, আর দানা ছাড়া করলা দিবি কিন্তু, আর তার সাথে 2টো পাকা পেঁপে দিয়ে দে। আমি জানি মাসিমা আপনি কেমন সবজি খেতে পছন্দ করেন, আর আপনি প্রত্যেকদিন নিজের মন পছন্দের সবজি কেনেন বলে আমি আজকে আপনার মন পছন্দের সবজি নিয়ে এসেছি। তাই এই নিন, এই করলাগুলো খুব ভালো, আর তার সাথে পেঁপেটা বেশ পাকা পাকা মিষ্টি মিষ্টি, নিয়ে নিন। এই কথা বলে সবজিওয়ালা বিমলা দেবীকে সবজির প্যাকেট ধরিয়ে দেয়। এই সবজিওয়ালা পর্যন্ত সবজি বিক্রি করে আমার শাশুড়ি মায়ের মনের পছন্দের কথা জেনে গেছে, কিন্তু আমি বাড়ির বউ হয়ে এখন ওনার পছন্দের খাবার রান্না করতে পারলাম না। এই যে বৌমা, আজকে রাত্রিবেলা তুমি ভালো করে কাঁচা করলার তরকারি আর তার সাথে পাকা পেঁপে দিয়ে মটরের ডাল রান্না করবে, ঠিক আছে? আর দয়া করে সবজিগুলো কিন্তু ভুলভাল রান্না করে নষ্ট করো না। ঠিক আছে মা, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই রান্না করব, আর প্রত্যেকটা রান্নাতে আমি পরিমাণ মতো নুন ঝাল মিষ্টি সবকিছু দেব। এই বলে রচনা মনে জোর নিয়ে আবার শাশুড়ি মায়ের জন্য করলার তরকারি এবং পেঁপে দিয়ে ডাল রান্না করে। কিন্তু সেদিনও শাশুড়ি মা কোনো খাবার খেয়ে বৌমার প্রশংসা করে না। বৌমাকে রান্না করতে উৎসাহ দেওয়ার বদলে সে বৌমার মন একেবারে হাতুড়ি মেরে চুরমার করে দেয়। আর রচনা তার শাশুড়ি মায়ের কথা শুনে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করে। তাই সে মনে মনে ঠিক করে সে আর কখনো তার শাশুড়ি মায়ের পছন্দের খাবার রান্না করবে না। আমাকে সবসময় এভাবে রান্না নিয়ে বকাবকি করা, ঠিক আছে, আমি আর জীবনে রান্না করব না, কারণ আমার শাশুড়ি মা কখনোই রান্না বান্না করার ক্ষেত্রে আমাকে উৎসাহ দেয় না, কিন্তু আমাকে খারাপ কথা বলতে একেবারে 1 পা এগিয়ে থাকে। এই বলে রচনা কাঁদতে কাঁদতে সেদিন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রচনা তার শাশুড়ি মায়ের জন্য চা তৈরি করবে, সেই সময় দেখে যে বাড়িতে তার শাশুড়ি মা নেই। তার শাশুড়ি মা বাজারে গেছে, আর শাশুড়ি মা ঘরে ফোন রেখে বাজার করতে চলে যায়। আর ঠিক সেই সময় বিমলা দেবীর ফোনে তার মা অর্থাৎ কুন্তী দেবীর ফোন আসে। দিদা, কেমন আছেন? আপনি ভালো আছেন তো? আসলে মা একটু বাজারে গেছে, কিন্তু ফোনটা বাড়িতেই ভুলে রেখে চলে গেছে। বলুন, কিছু দরকার আছে? আমি মাকে বলে দেবো তাহলে। হ্যাঁ, ভালো আছি, তুই কেমন আছিস? আর তোর গলাটা শুনে এরকম শুকনো শুকনো মনে হচ্ছে কেন? আমার মেয়ে কি তোকে বকাবকি করেছে? আসলে আমার মেয়ে একটু রাগী তো, তাই সহজে ওর মন জয় করা সম্ভব নয়, কিন্তু তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর আমি ফোন করেছিলাম সেরকম দরকারি কিছু নয়, এমনিই তোদের খোঁজ খবর নেব বলে মেয়েকে ফোন করেছি। সত্যি আপনার মেয়ের মন জয় করা খুবই কঠিন দিদা, কারণ আমার শাশুড়ি মা সব সময় আমাকে বকাবকি করে, আর আমি কিছুতেই বুঝতে পারি না যে আমি কিভাবে আপনার মেয়ের প্রিয় খাবার রান্না করতে পারবো। যখনই কোনো খাবার রান্না করি তখনই বলে নুন বেশি ঝাল কম, কখনো ঝাল বেশি নুন কম, কখনো মিষ্টি বেশি, এসব কিছু বলতেই থাকে। আমি কি করব বলুন তো দিদা? আপনি তো আপনার মেয়েকে ভালো করে চেনেন, তাই আপনি আমাকে বলে দিন তো আপনার মেয়ে কেমন খাবার খেতে পছন্দ করে। রচনার এরকম কথা শুনে কুন্তী দেবী হেসে ওঠে, আর সে রচনাকে কান্নাকাটি করতে একেবারে বারণ করে দেয়, কারণ কিভাবে নিজের মেয়ের পছন্দ মতো খাবার রান্না করতে হয় সেটা মা ছাড়া কেউ বলতে পারে না। আরে বোকা মেয়ে, তুই কান্নাকাটি করছিস কেন? তোর শাশুড়ি মা খাওয়া দাওয়া নিয়ে ভীষণ খুঁতখুঁতে, আমার মেয়ে তো, তাই আমি জানি। আমি তোকে যেভাবে বলছি তুই সেভাবেই রান্না করবি, কেমন?
এই বলে কুন্তী দেবী রচনাকে সব রান্নাবান্না ভালো করে ফোনে শিখিয়ে দেয়। এর ফলে রচনার আবার রান্নাবান্না করার মতো মনে বল ফিরে আসে। তাই সে বাজারে গিয়ে তার শাশুড়ি মায়ের মন পছন্দ মতো বেগুন এবং ময়দা কিনে নিয়ে আসে। আর নিজের শাশুড়ি মা বাড়িতে ফিরে আসার আগেই সে ভালো করে বেগুনের ভর্তা এবং তার সঙ্গে ময়দা মেখে ভালো করে তন্দুরি রুটি তৈরি করে। আর প্রত্যেকটা রান্নায় সে নুনের পরিমাণ বেশি দেয় আর ঝালের পরিমাণ কম দেয় আর মিষ্টিও কম করে দেয়। আর সেই সাথে শাশুড়ি মায়ের সব থেকে পছন্দের জিনিস হিং ফোড়ন দিয়ে সে রান্নাবান্না করে। আসলে বিমলা দেবী যে হিং খেতে পছন্দ করত সেটা তার বৌমা জানতো না। আর আজকে যখন বিমলা দেবী দুপুরবেলা খাবার খেতে বসে, এই নিন মা, আমি আপনার সব থেকে পছন্দের খাবার পোড়া বেগুনের ভর্তা আর তার সাথে মাখন দিয়ে তন্দুরি রুটি রান্না করেছি। আশা করছি আজকে আপনার খেয়ে খুবই ভালো লাগবে। ছোটবেলার পছন্দের খাবার দেখে বিমলা দেবীর চোখে জল চলে আসে আর সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে খুব ভালো মতোই বুঝতে পারে নিশ্চয়ই তার বৌমা তার মায়ের কাছ থেকে এসব রান্নার কথা জেনেছে। তাই সে মনে মনে তার বৌমার উপর খুশি হয়। আর যখনই সে খাবার খেয়ে দেখে সেই খাবারের মধ্যে হিং দেওয়া আছে, তখন সে বলে, আজকে তুমি সত্যি আমার প্রিয় খাবার রান্না করেছো বৌমা। আমি এত ভালো খাবার কখনো খাইনি। আমার তো একেবারে মায়ের কথা মনে পড়ে গেল। নিশ্চয়ই তুমি আমার মায়ের কাছ থেকে শুনেছো, তাই তো? আসলে ছোটবেলায় আমি অতিরিক্ত গরম খাবার খেয়েছিলাম, তো তাই আমার জিভের সাদা কোষগুলো একটু নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি এই ব্যাপারটা কাউকে বলতে চাই না। তবে আজকে তুমি আমার মুখের স্বাদ আবার ফিরিয়ে নিয়ে এসেছো। আজকে তুমি আমার পছন্দের খাবার রান্না করে আমার মন জয় করে নিয়েছো বৌমা। আসলে ছোটবেলায় বিমলা দেবীর অতিরিক্ত গরম খাবার খাওয়ার অভ্যাস ছিল, সেই জন্য তার জিভের স্বাদকোষ একেবারে নষ্ট হয়ে যায়। তাই সে একটু অন্যরকমের খাবার খেতে পছন্দ করে। আর এই কথা যখন রচনা জানতে পারে, তখন সে তার শাশুড়ি মায়ের পছন্দ মতো খাবার রান্না করে ফেলে। আর তার কাছে এখন শাশুড়ি মায়ের মন পছন্দের খাবার রান্না করা কোনো ব্যাপারই নয়। এখন শাশুড়ি মা তার বৌমার হাতের খাবার খেতে ভীষণ পছন্দ করে। এভাবেই সবাই মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে। কিরে ভাই, আমরা কি শুনলাম? তুই নাকি তুই যমজ বোনকে একসাথে বিয়ে করবি বলে ঠিক করেছিস। এ তো অদ্ভুত ঘটনা। আমাদের এলাকার মানুষজন এরকম ঘটনা আগে কখনোই শোনেনি। এটা কি সত্যি? হ্যাঁ রে, তুই একদমই ঠিকই শুনেছিস। দুই যমজ বোনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, আর 2 সপ্তাহ পরে আমার বিয়ে। আর তাছাড়া এতে অত বেশি অবাক হওয়ার তো কিছু নেই। দেখ না, কদিন আগেই তো কাঞ্চন মল্লিকের মতো রোগাপটকা একটা লোক আবার একটা বিয়ে করলো, আর আমি করলেই দোষ। শোন ভাই, বউ মানেই হলো ঝামেলা। একটা বউ নিয়েই তো আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি। বাইরে বেরোলে বাড়িতে তো যেতেই ইচ্ছা করে না। বাড়ি গেলেই ঝগড়া ঝামেলা শুরু। কখনো বউয়ের সঙ্গে আমার বোনের ঝগড়া হচ্ছে, কখনো আমার মায়ের সঙ্গে আমার বউয়ের ঝগড়া হচ্ছে, আর তারপর বাকি সময়টা আমার বউয়ের সঙ্গে আমার ঝগড়া হয়। আর সেখানে তুই 2 যমজ বোনকে একসঙ্গে বিয়ে করছিস। এখনো সময় আছে, তো সিদ্ধান্ত পরিবর্তন করে নে। এই রাকেশ, তুই চুপ কর। আমি বুঝতেই পারছি মনোরঞ্জনের উপর তোর হিংসা হচ্ছে। তুই সব ছাড় তো মনোরঞ্জন। তুই আগে বলতো এই অসাধ্যটা কিভাবে তুই সাধন করলি? 2 যমজ বোন তোর সঙ্গে বিয়ে করতে রাজি হলো কিভাবে? তুহিনের কথা শুনে মনোরঞ্জন আসল ঘটনা বলতে শুরু করে। পিঙ্কি এবং রিঙ্কি 2 যমজ বোন তাদের বাবা মায়ের সঙ্গে বাস করত। তারা 2 যমজ বোন দেখতে একেবারে হুবহু একই রকমের ছিল। তাদের মধ্যে পৃথকীকরণ বা শনাক্তকরণ করার মতো কোনো রকমেরই উপায় ছিল না। কিন্তু তাদের 2 যমজ বোনের মধ্যে কোনো রকমের ভালোবাসাও ছিল না। তারা সবসময় যেন শত্রুর মতোই একে অপরের সঙ্গে ঝগড়া করে থাকে। এখন তারা বিবাহ উপযোগী হয়ে যাওয়ার পরও বিভিন্ন ছোট বড় কারণে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। এমনকি একদিন তাদের 2 বোনকে পাত্রপক্ষ দেখতে আসে, আর সেই পাত্রকে পিঙ্কি এবং রিঙ্কি 2 বোনেরই একসঙ্গে পছন্দ হয়ে যায়। ওই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে, আর আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। আমি এখনই গিয়ে বাবা মাকে জানিয়ে দিচ্ছি। এই, তুই আবার আমার সঙ্গে শত্রুতা করা শুরু করেছিস? ওই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। ছেলেটা দেখতে কি হ্যান্ডসাম। এতদিন পর কোনো ছেলেকে আমার পছন্দ হয়েছে, আর আমি ওই ছেলেটাকে বিয়ে করব। এ তো ভারী সমস্যা। আমাদের দুজনেরই একই ছেলেকে পছন্দ হলো। আচ্ছা চল, ঝগড়া করার আগে ওই ছেলেটাকে গিয়ে জিজ্ঞাসা করি ও কাকে বিয়ে করতে চায়। ও যাকে বিয়ে করতে চাইবে তার সঙ্গে ওর বিয়ে হবে। চল। এই বলে পিঙ্কি এবং রিঙ্কি মদন নামে সেই পাত্রের কাছে যায়। আচ্ছা শোনো, আমাদের 2 যমজ বোনেরই তোমাকে পছন্দ হয়েছে। তোমার কাকে পছন্দ হয়েছে বলো তো? আমাদের দুজনের মধ্যে তুমি কাকে বিয়ে করতে চাও? তোমাদের দুজনকে তো একই রকম দেখতে, পুরো সেম টু সেম। তাই যে কোনো একজনকে বিয়ে করলেই হবে, আমার কোনো আপত্তি নেই। এমন কথা শুনে পিঙ্কি এবং রিঙ্কি 2 বোনই সেই ছেলেটার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর তারা মদনকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এভাবেই কিছুদিন পরপরই পিঙ্কি এবং রিঙ্কি 2 যমজ বোনকে পাত্রপক্ষ দেখতে আসে। কিন্তু কোনো ছেলেকেই পিঙ্কি এবং রিঙ্কি সেরকম ভাবে আর পছন্দ হয় না। একদিন খবর পেয়ে মনোরঞ্জনও 2 যমজ বোনকে দেখতে চলে আসে। আর এবারও মনোরঞ্জনকে পিঙ্কি এবং রিঙ্কি 2 বোনেরই খুবই পছন্দ হয়। তাই তারা নিজেদের মধ্যে আবার ঝগড়া করা শুরু করে দেয়।
দেখ, যতই হোক না কেন আমি তোর থেকে 2 মিনিটের বড়, সেই হিসেবে তো তোর আগে আমার বিয়েটাই হওয়ার কথা। তাই এবার কিন্তু এই ছেলেটাকে আমি বিয়ে করব। তোর জন্য যদি এই ছেলেটা এবার হাতছাড়া হয়েছে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। 2 মিনিটের বড় হয়ে তুই নিজেকে কি মনে করছিস? তুই আমার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করে সংসার করবি আর আমি সেটা বাড়িতে বসে বসে দেখবো? হ্যাঁ, হতেই পারে না। মনোরঞ্জনকে আমি বিয়ে করব। দুই বোনকে এভাবে ঝগড়া করতে দেখে মনোরঞ্জন তাদের কাছে এসে বলে, আচ্ছা আমি একটা কথা বলবো, আসলে তোমরা যেমন তুই যমজ বোন আমাকে পছন্দ করেছো, সেরকমই তোমাদের দুজনকেই আমার পছন্দ হয়েছে। তাই তোমরা বেকার ঝগড়া করো না, দুই বোনই আমাকে বিয়ে করতে পারো। কারণ আমার বাড়িতে আমার মা বাবা ভাই বোন কেউ নেই, আর অত বড় বাড়িতে কেবলমাত্র আমি একাই থাকি। তাই আমাকে যদি তোমরা দুই যমজ বোন বিয়ে করো তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না তোমাদের। মনোরঞ্জনের কথা শুনে পিঙ্কি এবং রিঙ্কি দুজনেরই খুবই ভালো লাগে। আরে বাহ, এরকম কিছু তো আমাদের মাথায় আগে আসেনি। যা, তোমার প্রস্তাব কিন্তু আমাদের দুই বোনেরই খুবই ভালো লেগেছে। আমাদের দুজনেরও তোমাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। আর আমাদের বাবা মাকে ভালো মতো বোঝালে বাবা মাও আমাদের খুশির জন্য রাজি হয়ে যেতে পারে। এই শুনে মনোরঞ্জন খুবই খুশি হয়। এভাবেই দুই যমজ বোনের সঙ্গে খুব সহজেই মনোরঞ্জনের বিয়ে ঠিক হয়ে যায়। আর সেই খবর চারিদিকে খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এরকম অদ্ভুত ব্যাপার নিয়ে সকলেই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। কিন্তু মনোরঞ্জন শুধুমাত্র নিজের বিয়ের জন্য দিন গুনতে থাকে, কারণ একসঙ্গে দুই বোনকে বিয়ে করতে পারবে বলে মনোরঞ্জন নিজেকে খুবই সৌভাগ্যবান বলে মনে করতে থাকে। দেখতে দেখতে মনোরঞ্জনের সঙ্গে পিঙ্কি এবং রিঙ্কি দুই যমজ বোনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর, আচ্ছা মনোরঞ্জন, আমার রুমটা কোনটা আমাকে দেখিয়ে দাও, আমি ড্রেসটা চেঞ্জ করব। হ্যাঁ, এই যে এই ডান দিকের ঘরটা তোমার, আর রিঙ্কি এই বাঁ দিকের ঘরটা তোমার। যাও তোমরা নিজের ঘরে গিয়ে রেস্ট করো, আমি একটু বাইরে থেকে বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। এই দাঁড়াও, তুমি এখন কোথাও যাবে না। আমার রুমটা দেখে মনে হচ্ছে রিঙ্কির ঘরটা থেকে আমার ঘরটা ছোট। আমি আগে ভালো করে দেখব। আমি কিন্তু ছোট রুমে থাকবো না, আমার বড় রুম পছন্দ। বিয়ে করে শ্বশুর বাড়িতে আসতে পারলি না, অমনি আমার সঙ্গে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা শুরু করে দিলি। নিজের রুম ছেড়ে আমার রুমটা তোর পছন্দ হলো? আমার তো তোর রুমটা দেখে বড় মনে হচ্ছে, বরং আমার রুমটা ছোট। আরে না না, দুটোই রুম সেম সাইজের, কোনো তফাৎ নেই। ঘরের ফার্নিচারের জন্য শুধুমাত্র এরকম মনে হচ্ছে। দুটো রুম তো সেম মাপেরই বানানো হয়েছিল। না না, এটা হতেই পারে না। দুটো রুম এক কিছুতে হতেই পারে না। আমার চোখ অতটাও খারাপ নয়। মনোরঞ্জন, তুমি এক কাজ করো তো, তুমি মেজারিং টেপ নিয়ে এসো। আমি মেজারিং টেপ দিয়ে মেপে দেখব কোন রুমটা বড়। যদি দুজনের রুম একই সাইজের হয় তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। আমরা দুজনেই তোমার বউ, তাই সবকিছুতেই আমাদের তো সমান অধিকার থাকা দরকার, তাই না? পিঙ্কির কথা শুনে মনোরঞ্জন প্রচন্ড পরিমাণে অবাক হয়। ওরে বাবা, এখন তুমি মেজারিং টেপ দিয়ে মাপ করে দেখবে? এ কি ঝামেলায় পড়লাম। ঠিক আছে দাঁড়াও, তোমাদের বিশ্বাস হচ্ছে না তো আমি এখনই তোমাকে মেজারমেন্ট করে টেপ দিয়ে তোমাকে মেপে দেখাচ্ছি। কিন্তু তার আগে তোমরা তো তোমাদের ভারী ভারী লেহেঙ্গাগুলো খুলে ফ্রেশ হয়ে নিতে পারতে। আচ্ছা যাক, দাঁড়াও আমি আসছি। মনোরঞ্জন মেজারিং টেপ নিয়ে এলে তারা তিনজনে মিলে খুব ভালো মতো দুটো ঘর মেপে দেখে। কিন্তু দুর্ভাগ্যবশত দুটো ঘর মাপার পর দেখা যায় রিঙ্কির ঘর সত্যি সত্যি পিঙ্কির ঘরের থেকে মাত্র হাফ ফুট বড়। আর এই দেখে পিঙ্কি প্রচন্ড পরিমাণে রেগে যায়। দেখলি, আমার চোখের আন্দাজ যতটাও খারাপ নয়। আমি বললাম তো, আমার রুম থেকে তোর রুমটা বেশি বড় মনে হচ্ছিল। আর আমি যেহেতু তোর থেকে 2 মিনিটের বড়, তাই এই বড় ঘরটাতে আমি থাকবো। বাবা, তুই কি মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি? তুই বললি আর তোকে সহজেই আমি আমার ঘরটা ছেড়ে দেব? আমি তোকে কিছুতেই আমার ঘর দেব না। মনোরঞ্জন তোকে যেই ঘরে থাকতে বলেছে তুই সেই ঘরেই থাকবি। আর আমার ঘরটা মাত্র হাফ ফুট বড়। তুই এরকম করছিস যেন মনোরঞ্জন আমাকে রাজপ্রাসাদে থাকতে দিয়েছে আর তোকে কুড়ে ঘরে থাকতে বলেছে। এভাবেই দুই বোন ঘর নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়। মনোরঞ্জন কিছুতেই দুই বোনকে শান্ত করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই দুই বোনের ঝগড়া তর্কাতর্কি মারপিটে পরিণত হয়। তারা দুই বোন বিয়ের ভারী ভারী লেহেঙ্গা গহনা পরে একে অপরের সঙ্গে মারপিট করতে থাকে। দুই বোনে একে অপরকে আঘাত করতে করতে একে অপরের লেহেঙ্গাও ছিঁড়ে দেয়। আরে আরে, তোমরা কি করছোটা কি? বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেই তোমরা দুজনে মারপিট করা শুরু করে দিয়েছো। এগুলো কিন্তু একদমই উচিত নয়। পাড়াপড়শি কি বলবে বলো তো? এই বলে মনোরঞ্জন দুই বোনের ঝগড়া মারপিট থামানোর চেষ্টা করে। আর তাদের সঙ্গে হাতাহাতি করতে গিয়ে মনোরঞ্জন তার দুই নতুন বউয়ের হাতে মার খেয়ে যায়। বাপরে বাপ, আমি তো মহাবিপদে পড়ে গেলাম। এদেরকে শান্ত করতে গিয়ে আমিও তো মার খেয়ে গেলাম। কি জ্বালাই পড়লাম, জানি না এরা কতক্ষণে শান্ত হবে। আমি বরং যাই, বাড়ি থেকে ঘুরে আসি, এসব আর নেওয়া যাচ্ছে না। এই বলে মনোরঞ্জন বাইরে চলে যায়। রাত্রিবেলা মনোরঞ্জন ভয়ে ভয়ে বাড়িতে এসে দেখে তাদের দুই বোনের মধ্যে ঘর নিয়ে মীমাংসা হয়ে গেছে আর তারা দুজনেই শান্ত হয়ে এক জায়গায় বসে আছে। এই দেখে মনোরঞ্জন খুবই খুশি হয়। মনোরঞ্জনকে দেখে পিঙ্কি বলে,
ওই তো আমাদের বরমশাই এসে গেছে। এই রিঙ্কি, তুই যা তাড়াতাড়ি রাতে রান্নাটা করে নে। তুই আজকে রান্না কর, কালকে আমি রান্না করব। মনোরঞ্জন, এসো, ততক্ষণে তুমি আর আমি দুজনে মিলে গল্প করি। ও, তুই খুব চালাক তাই না? আমাকে রান্নাঘরে পাঠিয়ে তুমি আমার বরের সঙ্গে বসে বসে গল্প করবে কেন? আজকে তো আমারও বিয়ে হয়েছে, আমার কি ইচ্ছা করে না নতুন বরের সঙ্গে বসে বসে গল্প করার? আজকে তুই রান্না করবি, আমি মনোরঞ্জনের সঙ্গে গল্প করব। এই বাদরিমি, সবকিছুতে তোর প্রবলেম কেন রে? আমি যখন বলেছি আজকে তুই রান্না করবি, তখন তোকেই করতে হবে, কারণ আজকে আমি খুব টায়ার্ড। সারাদিন ভারী ভারী লেহেঙ্গা পরে গহনা পরে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। ও আচ্ছা, আমি বুঝি কোনো কিছু না পরে বিয়েটা করে ফেলেছি। তুই তো একাই মানুষ তাই না? আমি তো মানুষ নই, আমি তো ক্লান্ত হতে পারি না। আজকে শ্বশুর বাড়িতে এসে আমার প্রথম দিন, আমি রান্না করব না, কালকে আমি রান্না করব। যা তুই রান্না কর। দুই বোনকে এভাবে রান্না করা নিয়ে তর্ক বিতর্ক করতে দেখে মনোরঞ্জন ভীষণ পরিমাণে চাপে পড়ে যায়। সে মনে মনে ভাবে, এই বুঝি দুজনের মধ্যে আবার ঝগড়া হলো বুঝি। এই তোমরা শান্ত হও প্লিজ, আমার কথাটা শোনো। আজকে তোমাদের কাউকে রান্না করতে হবে না। আজকে আমার নতুন দুই যমজ বউয়ের জন্য আমি নিজের হাতে রান্না করব। তোমরা এবার খুশি তো? বলো, তোমরা যে যার ঘরে চলে যাও, রান্না কমপ্লিট হলে আমি তোমাদের ডেকে নেব। এই শুনে পিঙ্কি এবং রিঙ্কি দুজনেই খুশি হয়ে নিজের নিজের ঘরে চলে যায়। আর মনোরঞ্জন কোনো উপায় না পেয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। আমার কপালটাই খারাপ, একসাথে দুটো মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম, তবু আমাকেই সেই রান্নাঘরে ঢুকে রান্না করতে হচ্ছে। ভেবেছিলাম দুটো বউ পাচ্ছি, একটা বউ রান্না করে খাওয়াবে আর একটা বউ সেই সময় আমার মাথা টিপে দেবে, পা টিপে দেবে, আমার সেবা যত্ন করবে। কিন্তু এতে কেসটা পুরো উল্টো হয়ে গেল। আজকে প্রথম দিনে এই অবস্থা, জানি না সারা জীবন কিভাবে কাটাবো। মনোরঞ্জন রান্না করতে করতে খুব ভালোভাবে অনুমান করতে পারে রাত্রিবেলা ঘুমানো নিয়েও দুই বোনের মধ্যে বড়সড় ঝগড়া হতে চলেছে। তাই মনোরঞ্জন আগেভাগেই আলাদা রুমে ঘুমানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। সেদিন সে দুই যমজ বোনের মধ্যে কারোর ঘরেই ঘুমায় না, আর এর ফলে পিঙ্কি এবং রিঙ্কির মধ্যে সেদিন কোনো ঝগড়াও হয় না। এভাবেই 2-3 দিন কাটে। কিন্তু এই 2-3 দিনের মধ্যে মনোরঞ্জন আরো বেশি পরিমাণে বিপদে পড়ে যায়, কারণ মনোরঞ্জন কিছুতেই তার দুই বউয়ের মধ্যে কোনো রকম পার্থক্য করতে পারে না। তাই সে পিঙ্কিকে মাঝে মধ্যে রিঙ্কি ভেবে ভুল করে বসে, আবার মাঝে মধ্যে রিঙ্কিকে পিঙ্কি মনে করে। জানো পিঙ্কি, আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এই লাল টকটকে শাড়ি পরে তোমাকে একদম লাল টুকটুকে পরীর মতো লাগছে। তোমার লাল লাল গাল, গোলাপি ঠোঁট, উফ, আমি পাগল হয়ে যাব। কি হলো, তুমি কিছু বলছো না যে? আমি পিঙ্কি নই, আমি রিঙ্কি। এখনো পর্যন্ত তুমি আমাদের দুই বোনের মধ্যে পার্থক্য করতে পারছো না? তার মানে পিঙ্কিকে তোমার বেশি ভালো লাগে, আমাকে ভালো লাগে না? পিঙ্কিকে যখন তোমার এতই সুন্দর লাগে, তাহলে পিঙ্কির কাছে যাও, আমার কাছে কেন এসেছো? এই বলে রিঙ্কি ঠাস করে মনোরঞ্জনের গালে একটা চড় দিয়ে সেখান থেকে চলে যায়। আর মনোরঞ্জন দুঃখিত হয়ে পড়ে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর মনোরঞ্জন আবার এক ভুল করে বসে। রিঙ্কি, আসলে আমি তোমাকে পিঙ্কির সামনে কিছু বলতে পারিনি তখন। আজকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, সবগুলোই খুব সুস্বাদু হয়েছিল খেতে। তোমার দুই বোনের হাতে রান্না খেয়ে আমি যেটা বুঝলাম, তুমি বেশি ভালো রান্না করতে পারো। পিঙ্কি অতটাও ভালো রান্না পারে না। আচ্ছা, পিঙ্কি ভালো রান্না করতে পারে না, তাহলে ঠিক আছে, আজ থেকে আর পিঙ্কি তোমার জন্য রান্না করবে না। আমি রিঙ্কি নই, আমি পিঙ্কি। তুমি আমার কাছে এসে আমার নামে নিন্দা করছো? এই শুনে মনোরঞ্জন খুবই ভয় পেয়ে যায়। সে কিছু বলতে যাবে তার আগেই পিঙ্কি মনোরঞ্জনের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। এভাবেই মনোরঞ্জনকে প্রতিটা মুহূর্তে ভয়ে ভয়ে দিন কাটাতে হয়। এভাবেই প্রায় 1 সপ্তাহ কাটে। কিন্তু একদিন যখন মনোরঞ্জন অফিস থেকে বাড়িতে ঢোকে, তখন সে দেখে যে তার দুই যমজ বোন নিজেদের মধ্যে ভীষণ বাজেভাবে মারপিট করছে। দুই বোন একে অপরের দিকে ঘরের বিভিন্ন জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। মনোরঞ্জন কিছু বলতে যাবে তার আগেই একটা বড় ফুলদানি মনোরঞ্জনের মাথায় এসে লাগে। এর ফলে মনোরঞ্জনের মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লাগে। তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে থাকে। অনেক হয়েছে, আর নয়। তোমাদের দুই যমজ বোনকে নিয়ে সারা জীবন সংসার করা কোনো মতেই আমার পক্ষে সম্ভব নয়। তোমাদের দুজনকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি তোমাদের দুজনকেই ডিভোর্স দিতে চাই, আর তোমরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মনোরঞ্জন কিছুতেই পিঙ্কি এবং রিঙ্কির সঙ্গে থাকতে চায় না। সে তাদের দুই বোনকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। কয়েক মাসের মধ্যেই মনোরঞ্জন দুই বোনকে ডিভোর্স দিয়ে দেয়। এরকম ঘটনা জানাজানি হলে পিঙ্কি এবং রিঙ্কি দুই বোনকে কেউ আর বিয়ে করতে চায় না। অন্যদিকে মনোরঞ্জনেরও বিয়ের প্রতি পুরোপুরি ভরসা উঠে যায়। তাই সেও আর বিয়ে না করে সারা জীবন সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নেয়।